হ্যালো এভরিওয়ান, আমি শ্রী। আমার ইউটিউব চ্যানেল গল্পের লাইব্রেরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আয়না আমাদের মানুষের জীবনে সেরা বন্ধু। এটি আমাদের পরিচয় আবিষ্কার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়না শুধুমাত্র যে বাহ্যিক রূপ প্রতিফলিত করে তা নয়, আমাদের অন্তরাত্মাকেও প্রতিফলিত করে। আজ তোমাদের সেই আয়নাকে ঘিরেই রহস্যরোমাঞ্চকর একটি গল্প শোনাতে চলেছি। গল্পের নাম রহস্যময় আয়না, লেখক শিশির কুমার মজুমদার। বসুস কিউরিও শপের মালিক পরমেশবাবু প্রমাণ সাইজ আয়নাটার সামনে দাঁড়িয়ে একটু অবাক হলেন। মান্ধাতা আমলের জিনিস এটা। একটা স্ট্যান্ডের ওপর এমনভাবে দাঁড় করানো আছে যে ইচ্ছা করলেই আয়নাটার সামনে পিছনে হেলানো যায়, এপাশে ওপাশে বাঁকানো যায়। ওটা যে কোনো সাহেব শুভর বাড়ির জিনিস তাতে কোনো সন্দেহ নেই। পুরো পোশাক পরে বের হওয়ার আগে সাহেবরা নিজেদের সাজ পোশাক এতে ভালো করে দেখে নিত। অকশন মার্টের কেরানি রামরতনবাবুকে আড়ালে ডেকে পরমেশবাবু জিজ্ঞাসা করলেন, ওহে, ওই আয়নাটার মিনিমাম দাম কত রেখেছ? কত এ ছাড়বে বলো তো? রামরতনবাবু একটু থমকে গেলে বললেন, বোসবাবু, ও আয়নাটা আপনি কিনবেন না। আপনি আমাদের পুরনো কর্তব্য, আপনাকে সাবধান করে দেওয়া আমার কর্তব্য। ওটা জন সিবাস্টিনের বাড়ির জিনিস। অবাক পরমেশবাবু বললেন, তাতে কি? সাহেব বাড়ির কত পুরনো জিনিসই তো আমি কিনেছি, কিনবো আরো কত। জন স্টিভাস্টনের জিনিস হলে তো আরো ভালো। ও তাহলে আসল বেলজিয়ান গ্লাসের আয়না, 100-150 বছর পুরনো হবে তা হয়তো হবে, বললেন রামরতন বাবু। সঠিক হিসাব বলতে পারবো না, তবে যা শুনেছি ওই সিবাস্টিন লোকটা তেমন ভালো লোক ছিল না। সামান্য টাকার জন্য ও বহু লোকের সর্বনাশ করেছিল, পয়সাও কামিয়েছিল অনেক, কিন্তু সেই পাপের পয়সা নাকি সে বেশি দিন ভোগ করতে পারে না। এই কথা শুনে পরমেশবাবু হাসলেন, বললেন, তাতে কি? লোকটা খারাপ ছিল, পাপ কাজ করত, কিন্তু তা বলে তো তার আয়নায় তার পাপের ছায়া পড়েনি যে থেকে থেকে তা ফুটে উঠবে। ও আয়না আমি কিনবো। অমন একটা গল্পের নায়কের আয়না দাও ভোজে বেচতে পারলে অনেক লাভ রাখতে পারবো। নিলামে ওটা নিয়ে তেমন হাঁকাহাঁকি হলো না, নিয়ে নিলেন পরমেশবাবু। চেক লিখে দিয়ে রামরতনবাবুকে বললেন, ওহে, ওটা এখন আমারই। রামু ঠেলাওয়ালাকে দিয়ে কালই ওটা আমার বাড়িতে পাঠিয়ে দিও। ভালো কথা, তুমি যেন তখন কী সব আরো বলতে গিয়ে বললে না মনে হলো। এখন বলো তো, কি রহস্য ঘিরে আছে ও আয়নাটায়? রামরতনবাবু বেশ ভয়ের সঙ্গে বললেন, কাজটা আপনি ভালো করলেন না। শুনেছি ওই আয়নাটা ভয়ে, কেন তা অবশ্য আমি জানি না। যে বাড়ি থেকে ওটা আনা হয়েছিল সে বাড়ির এক বুড়ি বলছিল ওটা নাকি গত 150 বছর ঘরের কোণে ছেঁড়া ময়লা কাপড় দিয়ে ঢাকা ছিল। কেউ ওতে মুখ দেখেনি, কারণ বাড়ির সবাই জানে ওটার মধ্যে কি এক ভয়ঙ্কর জাদু আছে, যা কোনো মানুষের ভালো করে না। পরমেশবাবু বেজায় খুশি হয়ে বললেন, ওহে, এই গুজবের কথাটা তুমি ভালো করে ইংরেজিতে লিখে টাইপ করে দাও তো আমাকে। যা খরচ লাগে তা আমি দেব। জানো তো, যা কিছু আমি কিনি তা আবার বিক্রি করব বলেই কিনি। আমার কিউরিও শপে দেশ বিদেশের বহু খদ্দের আসে। অমন একটা আয়নার সঙ্গে জন স্টিভাস্টনের নাম আর এমন একটা গল্প জুড়ে দিতে পারলে ও আয়না আমি 5 গুণ লাভে বিক্রি করতে পারবো। হে, ভালো কথা। ওই জন স্টিভাস্টন লোকটাই বা কে ছিল? থাকতো কোথায় সে? মাথা চুলকে রামরতনবাবু বললেন, সে তো কুখ্যাত জলদস্যু ছিল। গঙ্গায় তার দৌড়াতে এক সময় নৌকা চলাচল নাকি বন্ধ হবার উপক্রম হয়েছিল। এই অবশ্য আমার শোনা কথা। আয়নাটা
পরমেশবাবু প্রথমে তার বাছাই ঘরে রাখলেন। রামরতনবাবু কথা রেখেছেন, আয়নার সঙ্গে আয়নার ইতিহাসও কোম্পানির কাগজে টাইপ করে পাঠিয়ে দিয়েছেন। এখন কলকবজাগুলোকে তেল দিয়ে নরম করতে হবে, কাঠের ফ্রেমে পালিশ ধরাতে হবে, তারপর কাজ সাফ করে ওটাকে বিক্রির ঘরে মাঝখানে বসিয়ে দেবেন উনি। 5 গুণ নয়, হয়তো 20 গুণ দামও পেতে পারেন যদি তেমন কোনো খদ্দের এসে পড়ে। বুধনকে ডেকে বললেন, ওরে, সাবান জল গুলে আগে কাজটা ভালো করে সাফ করে ফেল, তারপর আলী মিস্ত্রিকে খবর দে আজ রাতের মধ্যে ওটাকে ফের বার্নিশ করে দিয়ে যাক। কাল ছুটির দিন আছে, শোরুমের ভালো জায়গায় রাখলে কালই বিক্রি হয়ে যাবে। সারাদিন নিলামের ধকল গেছে, তাই ক্লান্ত ছিলেন পরমেশবাবু। ওই একটা আয়নাই তো নয়, আর যেসব মূর্তি, পুরনো ঘড়ি কিনেছিলেন সেগুলো জায়গা মতো সাজাতে লাগলেন। জিনিসগুলো ঠিক জায়গা মতো রাখার উপরেও বিক্রি অনেকটা নির্ভর করে। মনে মনে আয়নাটা যে কোথায় রাখবেন সেই কথাই ভাবছিলেন উনি। হঠাৎ ও ঘর থেকে বুধনের চিৎকার ভেসে এলো। চোর চোর! যেমন আচমকা সে চিৎকার, তেমন হঠাৎই তা আবার থেমে গেল, সে মাত্র সেকেন্ডের জন্য। তারপরে বিকট একটা আওয়াজ, চিৎকারের সঙ্গে কিছু একটা পড়ার শব্দ। চোর চোর শব্দে অবাকই হয়েছিলেন পরমেশবাবু। চারিদিকে বন্ধ বাড়ির মধ্যে চোর ঢুকবে কি করে? কিন্তু যেভাবে শেষ হলো ব্যাপারটা, তাতে প্রায় ছুটেই উনি বাছাই ঘরে পৌঁছালেন। কাজের লোক হলধরও ছুটে এসে হাজির হলো, তার চোখে মুখে বেশ আতঙ্ক মাখানো। বাবুকে দেখে এসে বলল, কি হলো বাবু? বুধন যেন চেঁচালো। পরমেশবাবু দেখলেন জলের বালতিটা উল্টেছে, সাবান গোলা জলের মাঝখানে মেঝেতে পড়ে বুধন বেহুশ হয়ে গো গো করছে। চারিদিকে যেমন বন্ধ ছিল তেমনই আছে। চোরের ব্যাপারটা নেহাতি কল্পনা। কিন্তু বুধনের হলো কি? কি দেখে ও এমন অজ্ঞান হয়ে গেল? ধরাধরি করে ওকে নিয়ে গিয়ে পাখার নিচে বেঞ্চে শুয়ে দিলেন পরমেশবাবু। ঠান্ডা ঝাপটা দিলেন চোখে মুখে। ফোন করে দিলেন ডাক্তার বিশিকে তাড়াতাড়ি আসার জন্য। জ্ঞান ফিরে পেয়ে বুধন ফ্যালফ্যাল করে চেয়েই রইল। পরমেশবাবু জিজ্ঞেস করলেন, কি হয়েছিল রে বুধন? কোনো কথা বলল না বুধন, তেমনি ভাবেই এদিক ওদিক চাইতে লাগলো। তা দেখে অবাক পরমেশবাবু বললেন, চোর এখানে আসবে কোথা থেকে রে? ওই আয়নাটা এদিক ওদিক ঘোরে সামনে পিছনেও হেলে। কাজ সাফ করতে করতে তুই অন্য মানুষের মতো হঠাৎ তোর নিজের ছায়া দেখেই চোর ভেবে এমন চিল্লি উঠেছিলি। আয়নাটা আবার তোর হাতের ধাক্কায় ঘুরে যেতে চোরটাকে, মানে তোর ছায়াকে আর তুই দেখতে পাসনি, তাই ভয়। কথা শেষ করতে পারলেন না পরমেশবাবু। বুধন ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল, কান্না ভরা গলায় বলল, বাবু, ও সীসা ভালো না, ওটা বাইরে ফেলে দিন। থমকে গেলেন পরমেশবাবু। এ কথার মানে? তবে কি রামরতনের কথাই ঠিক? মনের ভাব চেপে রেখে উনি ধমকে উঠলেন, আয়নার কথা আর তোকে ভাবতে হবে না, ওটা আমি নিজেই সাফ করব। যা, তুই তোর ঘরে গিয়ে শুয়ে পড়। হলধর, একে নিয়ে যাও, ডাক্তারবাবু আসছেন দেখতে। যা দাওয়াই লাগে তা আমি দেব। যা যা, শুয়ে পড় গিয়ে। হলধর বুধনকে তুলে নিয়ে গেল। ওরা চলে যেতেই হাঁক দিয়ে পরমেশবাবু নতুন কাজের লোক মতিকে ডাকলেন। আয়নাটা তাকেই সাফ করতে বলবেন ভাবলেন। সবার আগে ঘরটাও সাফ করতে হবে। মতি বুধন আর হলধরের আত্মীয়, ওরাই ওকে কাজে এনেছে। কিউরিও শপের কাজ খুব বিশ্বাসী চেনা জানা লোক না হলে এটা ওটা সেটা প্রায়ই চুরি যায়, আর চুরি মানে তো লোকসান। এই শপের শেষ চুরির ব্যাপারটা অবশ্য পরমেশবাবুকে বেশ ভাবিয়েছিলেন। একটা 4-5 বছরের পুরনো সোনার মোহর, দাম নেহাত কম নয়। তালা লাগানোর শোকেস থেকে সেটা একদিন বেমালুম উধাও হয়ে গেল। যা এমনিভাবে যায় তার আর হদিশ পাওয়া যায় না। সেই থেকেই বুধনের মনে বোধহয় চোরের আতঙ্ক ঢুকেছিল। তার ফলে আয়নায় নিজের ছায়া দেখেই এমন কাণ্ড বাঁধিয়েছে।
মতি আসতেই পরমেশবাবু ওকে কি কি কাজ করতে হবে তা বলে দিলেন। নিজেও হল ঘরে গেলেন জিনিসগুলো ফের সাজাতে। তাড়াতাড়ি কাজ সেরে ডাক্তার বিশির জন্য অপেক্ষা করতে হবে ওকে। ডাক্তার বিশি বেজায় গল্পবাজ। আজ তো আবার রোগীর সঙ্গে এমন ঘটনার যোগ দেখে বিরাট গপ্পের খোরাক পেয়ে যাবেন। আয়নাটাও না আবার দেখতে চেয়ে বসেন। থেকে মতিকে তাড়াতাড়ি কাজ সারতে বললেন পরমেশবাবু। ওর হাঁক শেষ হতেই হুড়মুড় করে মতি এসে হাজির ওর সামনে। ও হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতেই বলল, বাবু, ও সীসা জাদু সীসা, ও সীসাকে সাফ করতে পারবো না। মেজার জল মুছে দিয়েছি, আমি যাচ্ছি। অবাক পরমেশবাবু ধমকে উঠলেন। কি বলছিস তুই? হ্যাঁ বাবু, বলল মতি। ও সীসার ভেতরে ছায়া নড়ে। এ কথা শুনে হেসে ফেললেন পরমেশবাবু। যা ভেবেছেন ঠিক তাই। আয়নাটার অদ্ভুত নড়াচড়ায় ছায়া নড়ছে দেখেই দুই বীরপুরুষ কাঁদ। ভালো জিনিসই কিনেছেন উনি। বললেন, ঘরের মেঝে ঠিকমতো সাফ করেছিস তো? সাবান জলের বালতিটা রেখে দিয়ে যা, বাকি কাজ আমি করব। বালতিটা ফেলেই যেন পালিয়ে বাঁচল মতি। ঘর থেকে বের হতে গিয়ে ফিরে দাঁড়িয়ে কি যেন বলতে চাইল, কিন্তু না বলেই বোকার মতো মুখ করে চলে গেল সে। হলঘরের জিনিসগুলো সাজানো শেষ হতেই ডাক্তার বিশি আসার খবর পেলেন উনি। হলধরকে বাকি কাজগুলোকে দেখতে বলে হাত মুখ ধুয়ে বসার ঘরে হাজির হলেন। ডাক্তার বিশি ওকে দেখেই হৈ হৈ করে উঠলেন। বললেন, দাদা, দারুণ একখানা গল্প শুনলাম বুধনের কাছে। ও তো হলফ করে বলেছে আয়নার মধ্যে অন্য আরেকজনকে নড়তে দেখেই ও চোর ভেবেছিল, পরে ভয়ে অজ্ঞান হয়ে যায়। ভালোই আছে এখন, যা ওষুধ দেবার তা দিয়েছি, রাতে ঘুমোলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু দাদা, আয়নাটা তো আমাকে একবার দেখতে হচ্ছে। আয়নার মধ্যে ছায়া নড়ে, এ তো অদ্ভুত কথা। তার উপরে সে ছায়া আবার অন্যের। চলুন চলুন, ব্যাপারটা না দেখলে শান্তি নেই। চা দিতে বললেন পরমেশবাবু। চায়ের কাপ হাতে নিয়েই আয়নাটা নড়াচড়ার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে চেষ্টা করলেন। বোঝালেন কিভাবে আয়নার ভেতরে ছায়া নড়ে। সব শুনে খালি চায়ের কাপ নামিয়ে রেখে ডাক্তার বিশি বললেন, আপনি বলছেন আপনার আয়নাটা এমন ভাবে কলকবজা আর বল বেয়ারিং এর উপরে মাউন্ট করা যে তার ফলে ওটাতে একটা জাইরোস্কোপিক মুভমেন্ট ঘটানো সম্ভব, আর তা ঘটছে বলেই মনে হচ্ছে ছায়া নড়ছে। এ না হয় বুঝলাম, কিন্তু ওই অপরের ছায়ার ব্যাপারটাকে কি ব্যাখ্যা দেবে? হাসতে চেষ্টা করে পরমেশবাবু বললেন, ওর ব্যাখ্যা একটাই, ভয় ভুল দেখা। আয়নায় অন্যের ছায়া নড়বে, এ কি সম্ভব কথা? মাথা নাড়তে থাকলেন ডাক্তার বিশি। বললেন, যে ব্যাখ্যাই দিন দাদা, ও আয়না দেখার মতো জিনিস। চলুন ওটা নিজের চোখে দেখবো, দেখি আমার বেলায় কাজ ছায়া নড়ে ওর ভেতরে। হলঘরের দরজার কাছে পৌঁছেছেন ওরা। ঠিক তখনই হলঘর থেকে ছুটে বেরিয়ে এলো হলধর। ওর চোখে মুখে আতঙ্ক। হাঁপাতে হাঁপাতে বলল, বাবু, সত্যি আয়না জাদু আছে। মতি কোথায়? মতি? সে আমাদের মুখে চুনকালি মাখিয়েছে। সে বোধহয় বাবু এতক্ষণে পালিয়েছে। অবাক পরমেশবাবু ধমকে উঠলেন, কি আবল তাবল বকছিস? আয়নার জাদু তো মতি পালাবে কেন? বোকার মতো ফ্যাল করে চেয়ে থেকে হলধর বলল, তাই তো বাবু বুঝছি না। আয়নায় স্পষ্ট দেখলাম মতি চুপি চুপি বাবুরের সোনার মোহরটা চুরি করলো একা। হ্যাঁ বাবু, স্পষ্ট দেখলাম আয়নায়। কি বলছিস তুই? সে মুহূর্ত চুরি গেছে আজ থেকে প্রায় 3 মাস আগে। তার ছায়া আজ তুই দেখবি কি করে? ধমকেই বললেন পরমেশবাবু। ডাক্তার বিশি হেসে জিজ্ঞেস করলেন। বোকার মতো তাকিয়ে রইল হলধর। তারপর কেমন করে যেন বলল, বাবু, নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না। স্পষ্ট দেখেছি। মতি কোথায়? ওকে ডাকুন। ওর কথায় আর তেমন কান দিলেন না পরমেশবাবু। বললেন, মতি গেছে বুধনের ওষুধ আনতে, ফিরলে ধরিস তো তাকে। মতি ওষুধ আনতে গেছে? সর্বনাশ বাবু, সে আর ফিরবে না। বলল হলধর। না ফিরলে থানায় যাস। বিরক্তিতে কথাগুলো বলে পরমেশবাবু ডাক্তার বিশিকে ডাকলেন। আসুন আসুন, চলুন জিনিসটা দেখাই।
খেয়াল করেছেন এরাই এসব দেখছে? আমি নিজে কিন্তু এখনো কিচ্ছু দেখিনি। দেখব কি করে? ওর নড়াচড়ার ব্যাপারটা যে আমি জানি, কিভাবে ওর মধ্যে ছায়া নাচে। হলধরকে ওখানে বোকার মতো দাঁড় করিয়ে রেখেই ওরা বড় ঘরটায় ঢুকলেন। পরমেশবাবু বললেন, ওটা কিন্তু এ ঘরে নেই ডাক্তারবাবু, ওটা আছে আমার বাছাই ঘরে, ও পাশে। যান, একলা দেখুন গিয়ে। দেখুন আপনার বেলা আবার কার ছায়া নাচতে শুরু করে। হো হো করে হেসে উঠলেন ডাক্তার বিশি। বললেন, মন্দ বলেননি, অমন আয়নায় একাই মুখ দেখা উচিত। আপনি দাঁড়ান, আমি দেখে আসি আমার বেলায় কাজ ছাড়া দেখা যায়। হাসতে হাসতে পাশের ঘরে চলে গেলেন ডাক্তার বিশি। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, ওদিকে আর কোনো সাড়া শব্দ নেই। 5 মিনিট পরে পরমেশবাবু মহা অস্বস্তিতে চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো ডাক্তার বিশি? শেষে কি আপনিও আপনার নিজের ছায়া নড়াচড়া দেখে ঘাবড়ে গেলেন নাকি? ব্যাপার কি? সারা শব্দ নেই কেন? তবুও কোনো উত্তর পেলেন না পরমেশবাবু। মানে ডাক্তার বিশি তো আর কাজের লোকদের মতো কুসংস্কারচ্ছন্ন নয়, তবে কেন উনি অমন থমকে রয়েছেন? তাড়াতাড়ি ও ঘরে ঢুকে জীবনের সব থেকে বেশি অবাক হলেন পরমেশবাবু। আয়নাটার দিকেই মুখ করে দাঁড়িয়ে আছেন বিশি। ওর মুখ চোখে যেন রক্ত শূন্য। আতঙ্ক, ভয় আর দুশ্চিন্তা নিয়ে দু চোখ বিস্ফারিত করেই তাকিয়ে আছেন আয়নার দিকে। কি দেখেছেন উনি আয়নাটাতে? তাড়াতাড়ি পরমেশবাবু তার পাশে দাঁড়ালেন। স্পষ্ট দেখলেন দুটো ছাই ফুটে উঠেছে আয়নাটাতে, নিজের আর ডাক্তারের। আর কোনো কিছুই নেই। তবে ডাক্তার বিশি কাঁধে হাত রেখে ব্যস্ত হয়ে পরমেশবাবু জিজ্ঞাসা করলে, কি হলো ডাক্তার বিশি? আপনিও আয়নায় অপরের ছায়া নড়তে দেখেছেন নাকি? এমন ভূত দেখার মতন দাঁড়িয়ে আছেন কেন? দেখুন দেখুন, আমার আর আপনার ছায়া ছাড়া আয়নাটাতে কোনো ছায়া নেই। দুহাতে মুখ ঢেকে ফেললেন ডাক্তার বিশি। বললেন, আমাকে আমার গাড়িতে তুলে দিন পরমেশ বাবু, বাড়ি যাব, অসুস্থ বোধ করছি। কি হলো আপনার? ব্যস্ত হয়ে পড়লেন পরমেশবাবু, কিন্তু মনের কৌতূহল চাপতে না পেরে বললেন, শেষে আপনিও কি ওদের দলে ভিড়লেন? উত্তরে তেমনি কাঁপা গলায় ডাক্তার বিশি বললেন, বাড়ি বাড়ি যাব আমি। ড্রাইভারকে বলে দিন যেন সোজা আমাকে বাড়ি নিয়ে যায়। ব্যাপারটা ওখানেই শেষ হলো না। মতি ওষুধ নিয়ে ফিরল না। হলধরও আর কিছুতেই ওই আয়নাটাকে সাফ করতে রাজি হলো না। রাত অনেক হয়েছে দেখে কিউরিও শপে তালা দিয়ে কোলাপসিবল গেটটা বন্ধ করে দিলেন পরমেশবাবু। এসব করার আগে অন্তত বার ছাড়ে তিনি নিজে গিয়ে ওই আয়নাটার সামনে দাঁড়িয়েছিলেন। নিজের ছায়ে শুধু নাচতে দেখেছিলেন, তাও যখন উনি আয়নাটা নিজের হাতে নড়াচ্ছিলেন তখন। তাছাড়া আর কোনো ছায়া দেখেননি আয়নায়। বিছানায় শুয়ে শুয়ে ভাবলেন পরমেশবাবু, সেই আমেরিকানটাকে কালই খবর পাঠাতে হবে। অন্য কেউ দেখার আগে জনসনই দেখুন ওটা। এত সব ঘটনা ওটার সঙ্গে জড়িয়ে আছে তা শুনিয়েও দাও মারা যাবে। বেশ খুশি মনেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন তিনি। পরদিন বাইরের ঘরে বসে জনসনের চিঠিটা টাইপ করছেন। এমন সময় কোনো রকম জানান না দিয়ে বৃদ্ধা মেম ঢুকে পড়লেন। অবাক পরমেশবাবু কিছু বলার আগে বৃদ্ধার সামনের চেয়ার টেনে বসে বললেন, আমার নাম ডরোথি স্টিবাস্টিন। জন স্টিবাস্টিনের যে আয়নাটা তুমি কিনেছো সেই সম্বন্ধে কিছু কথা আমি তোমাকে বলতে চাই। তার আগে বলি, ওই কুখ্যাত জন সেবাস্টিন আমারই পূর্বপুরুষ। ঈশ্বর তার আত্মার শান্তি দিন। মনে মনে খুশি হলেন পরমেশবাবু। বললেন, ম্যাডাম আপনি এসেছেন দেখে খুশি হলাম। একটা কথা বলি, যাই বলুন না কেন ধীরে সুস্থে বলবেন, আমি সঙ্গে সঙ্গে তা টাইপ করে নেব। বিশেষ করে ওই আয়নাটা আর জন সম্বন্ধে। কথা শেষে তাড়াতাড়ি মিশনের কাগজ বদল করলেন পরমেশবাবু। বৃদ্ধা বললেন, আমি ওই বংশের শেষ মানুষ। আমার পর আর কেউই থাকবে না। আমার আর্থিক অবস্থা খারাপ, তাই যে কটা দিন বাঁচবো ওই পুরনো জিনিস বিক্রি করেই বাঁচবো। সব শেষে বাড়িটা, সেই কথা থাক। অকশন হাউসেই জানলাম
আয়নাটা তুমি কিনেছো, তাই তোমার কাছেই এলাম। পরমেশবাবু বললেন, তা তো বুঝলাম, কিন্তু বুঝলাম না আপনি কেন এসেছেন আমার কাছে। দাম চুকিয়ে ক্যাশ মেমো নিয়েছি। ওই আয়নার আমি এখন মালিক। ফেরত চাইলে পাবেন না, তা জেনে রাখুন। না না, বললেন বৃদ্ধা, ও আর আমি ফেরত চাই না। ওটা দিয়ে আমি আর কি করব? তবে কি জানো, ওই আয়নাটাকে ঘিরে বিশ্রী লোককথা চালু আছে। আর তা চালু আছে বলেই আমাদের বংশের মাত্র 2 জন ছাড়া আর কেউ ওই আয়নায় মুখ দেখেনি। 2 জন মুখ দেখেছিল বললেন? তারা কারা? প্রথম জন সেবাস্টিন নিজে, আর দ্বিতীয় জন আমার ঠাকুরদা। জন সেবাস্টিন আসলে কি করতেন? অনেক আজে বাজে কথাই এর মধ্যে আমার কানে এসেছে। জানি না কি শুনেছেন, তবে তিনি আসলে ছিলেন জলদস্যু। ঠিক কথা বলতে হবে জলদস্যুদের জাহাজের একজন সাধারণ নাবিক। বহু যুগ আগে জাহাজ ছেড়ে এদেশের মাটিতে বাসা বাঁধেন। শুরু করেন দাস ব্যবসা। বাংলার দক্ষিণ থেকে ছেলে মেয়েদের ধরে এনে হাতে ফুটো করে বেঁধে চালান দিতেন বিদেশে। বাঙালি দাস দাসীর চাহিদা ছিল ইউরোপে। জন এই ব্যবসাতেই কোটিপতি হয়ে যান। তখন নিজেই জাহাজ কেনেন। দাস ব্যবসার সঙ্গে ফের শুরু করে দেন জলদস্যুগিরি। লোকে বলতো তার দয়া মায়া বলতে নাকি কিছুই ছিল না। টাকার জন্য যা খুশি করতেন। শেষে এমন হলো, লোকে তার নাম মুখে আনতেও ভয় পেত। এমন যখন তার অবস্থা, চরের মুখে খবর পেলেন বড় নদীর ধারে এক বিদেশি কুঠি বানিয়ে খুব জাঁকজমক করে বাস করছেন। তার অনেক টাকা। জন সে কুঠিও লুট করার ব্যবস্থা পাকা করলেন। রাতের অন্ধকার নদীপথে গিয়ে কুঠি ঘিরে ফেললেন। চারিদিকে কাঁপিয়ে শেষে ঝাঁপিয়ে পড়লেন কুঠি বাড়ির ওপর। যারা বাধা দিল একে একে মরল। বাড়ির মালিক নিজে বন্দুক হাতে সবকিছু রক্ষা করতে চেয়েছিলেন, পারলেন না। দরজা ভেঙে বিয়ের দর্পের ঘরে ঢুকলেন জন। তাকে দেখে বাড়ির মালিকের স্ত্রী ছুটতে গিয়ে ওই আয়নার পিছনে লুকিয়েছিলেন। মালিক হাতের তলোয়ার ফেলে দিয়ে বলেছিলেন, জন, আমাকে তুমি মেরো না, দোহাই তোমার। এই কথা কিন্তু জনের কানে যায়নি। হাতের তলোয়ারটা আমূল বসিয়ে দিলেন বিদেশের বুকে। আর্তনাদ করে উঠলেন বিদেশি ভদ্রলোক, জন, জন, এ তুমি কি করলে? বুকের ওপর পা রেখে তলোয়ারটা টেনে বার করতে গিয়েছিলেন জন। তখন এক ঝলক নজর পড়েছিল হতভাগের ওপর। থমকে গিয়েছিলেন জন। মাটিতে পড়ে ছটফট করছে ওরই ছোট বোনের স্বামী, যে ইচ্ছা করেই কোনো সম্পর্ক রাখত না জনের সঙ্গে। তা বলে জন তো তাকে হত্যা করতে চাননি। কি করতে কি হয়ে গেল? ছোট বোনের স্বামী ফ্রান্সিস শেষবার মতো চোখ মেলে হাঁপাতে হাঁপাতে বললেন, জন, আমার সর্বনাশ করে তুমি বড়লোক হতে পারো তো তাই হও, কিন্তু নিজের কথা কি কখনো ভেবেছো কোন নরকে তুমি নেমে যাচ্ছ? তাকিয়ে দেখো ওই আয়নাটার দিকে, নিজেকে দেখতে পাবে ঠিকভাবে। কথার শেষে ফ্রান্সিসের মাথা ঢলে পড়ল। জন সোজা হয়ে দাঁড়াতেই তার ছায়া পড়েছিল ওই আয়নাতে। আতঙ্কে শিউরে উঠেছিল জন। ওকে, ওই আয়নার মধ্যে থেকে ওর দিকে এমন তাকিয়ে আছে, কে ও? জন তার বোনকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন, পারেননি। কারণ তিনি ভাইকে কিছু না বলেই চলে গিয়েছিলেন, আর ফেরেননি।
আয়নাটা জন তার নিজের ঘরে রেখেছিলেন। কয়েকদিন পরেই সবাই শুনল রাতের অন্ধকারে জন নিজের ঘরে চেঁচাচ্ছেন, মাঝে মাঝে ভয় আর্তনাদ করছেন, ঘরময় ছোটাছুটি করছেন। শেষে একদিন রাতে ঘরের দরজা খুলে ছুট্টে বারান্দা থেকে বের হয়ে হাঁপাতে হাঁপাতে ছেলেকে বললেন, শোন, আমার অতীত ওই আয়নাটার ভেতর থেকে বেরিয়ে এসে আমাকে তাড়া করছে। উহ, কি বীভৎস অতীত! জন বদ্ধ পাগল হয়ে গিয়েছিলেন। বাড়িঘর, টাকা পয়সা, জলদস্যু নৌকা রইল পড়ে। একদিন জন মারা গেলেন। তারপর থেকে ওই আয়নাটা এই বংশের কেউই বহুদিন ব্যবহার করেননি। ওটাকে মোটা কাপড়ে মুড়িয়ে একপাশে সরিয়ে রাখাই ছিল। ওই আয়নার সঙ্গে বংশের আদি পুরুষজনের এই গল্প আমাদের বংশে বরাবর চালু আছে। শোনা যায় আমার ঠাকুরদা এই বংশের আর্থিক অবস্থা আবার ফিরিয়ে এনেছিলেন। তিনি পুলিশে চাকরি করতেন। তখন দেশে বিপ্লবীদের কাজ আরম্ভ হয়েছে। তার জীবন পণ করে বিদেশিদের সরকারকে হটাবার চেষ্টা শুরু করেছেন। ঠাকুরদা তাড়াতাড়ি উন্নতির আশায় ওই সব বিপ্লবীদের পিছু নিলেন। 2-4 জনকে ফাঁসিতে ঝোলালেন। সরকারে তার খুব নামজাক হলো। তিনি আবার নতুন করে ঘরবাড়ি সাজালেন। একদিন আয়নাটা ঢাকা খুলে আবার ওটাকে নিজের শোয়ার ঘরে নিয়ে গিয়ে রাখলেন ঠাকুরদা। সবাইকে বললেন কুসংস্কার উনি মানেন না। কিন্তু সেই রাতে ওই আয়নার মধ্যে কি দেখলেন কে জানে। তার আর্তনাদ শুনে সবাই ঘরে গিয়ে দেখল তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। জ্ঞান ফিরলে 2-4 কথাই তিনি বলতে পেরেছিলেন, যার মানে ওই আয়নাটাকে আবার ঢেকে দিতে হবে। এমনভাবে তা করতে হবে যাতে ভবিষ্যতেও আর কেউই ওটাতে নিজের ছায়া না দেখতে পারে। তার মুখে শেষ কথা ছিল, সুজাগরের জঙ্গল, সুজাগরের জঙ্গল। সুজাগরের জঙ্গলেই তিনি এক বিপ্লবী দলকে কোণঠাসা করেছিলেন বুদ্ধি করে। ভেবেছিলেন তাদের বন্দি করে বিচারে পাঠাবেন, কিন্তু স্থানীয় ইংরেজ সেনাপতি তার কোনো কথা না শুনে গোটা দলটাকে গুলি করে মেরে ফেলেছিল। এই খবর কেউ জানতো না। আমরা শুনেছিলাম ঠাকুরদার এক দুর্বল মুহূর্তে। সেই থেকেই ওই আয়নাটা বাধা অবস্থায় পড়েছিল। নীলাওয়ালাদের ডাকাতে তারা বলল ওইসব বুঝলো কি তারা মানে না। সব জিনিসের সঙ্গে আয়নাটাও তারা তুলে নিয়ে গেল। একটানা এতক্ষণ কথা বলে বৃদ্ধা থামলেন। পরমেশবাবু টাইপ মেশিন থেকে আঙুল তুলে বললেন, ধন্যবাদ, গল্প আপনি চমৎকার বলেছেন। আচ্ছা, আয়নায় কে ঠিক কি দেখেছিলেন সে সম্বন্ধে কিছু বলে যাননি? না, বললেন বৃদ্ধা। জন সেবাস্টিন যে সঠিক কি দেখেছিলেন তা আমাদের বংশের কালো ডায়েরিতে পাওয়া যায়নি। তবে ঠাকুরদা মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে সে কথা ঠাকুমার ডায়েরিতে পাওয়া যায়। তা তো হুবহু আপনাকে বললামই। আমার মনে হয় আয়নায় তিনি বোধহয় সুজাগরের জঙ্গলের ঘাটনার দৃশ্যই আবার দেখতে পেয়েছিলেন। আর এর তো একটাই মানে হয়, তার অতীত তাকে তাড়া করছিল। আবার চুপ করলেন বৃদ্ধা। কিছুক্ষণ কারোর মুখে কোনো কথা ছিল না। শেষে পরমেশবাবু জিজ্ঞেস করলেন, আপনি আমার কাছে কেন এসেছেন বললেন না তো? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বলেন, কারণ একটাই, ওই আয়নায় ফ্রান্সিসের অভিশাপ লেগে আছে। তার জন্যই ওতে সবার অতীত পাপ ধরা পড়ে। এই পৃথিবীতে পাপী কে নয় বলুন? আমি চাই না অন্য কেউ ওই আয়নার জন্য বিপদে পড়ে। ওটা ভেঙে ফেলুন। হাসেন পরমেশবাবু। যেসব জিনিসের অমন চমৎকার অতীত তা কিন্তু আমাদের ঘরে অনেক টাকা আনে। ওটা আমি ভাঙতে পারবো না। তাছাড়া আমি নিজে ওটার সামনে বহুবার দাঁড়িয়েছি। আমার অতীত কিন্তু আমাকে একবারও তাড়া করেনি। বসুন, চা খান, তারপর ট্যাক্সি ডেকে দিতে বলছি, বাড়ি যান। মিছিমিছি আয়না নিয়ে আর চিন্তা করবেন না। বৃদ্ধা দুঃখই পেলেন, তাতে কিন্তু বিচলিত হলেন না পরমেশবাবু। বৃদ্ধা চলে যেতেই গাড়ি হাঁকিয়ে স্বয়ং জনসন হাজির হলেন। একগাল হেসে বললেন, ওহে বোস, তোমার দেওয়া বিষ্ণু আমার
ড্রয়িং রুমকে একেবারে 13th সেঞ্চুরিতে নিয়ে গিয়েছে। থ্যাঙ্কস। আছে কিছু আর চমকে দেওয়ার মতো? আয়নাজের কথা বললেন পরমেশ বাবু, সমস্ত গল্পই শোনালেন। শেষে বললেন, ওটা অবশ্য ঠিক আর্টের জিনিস হলো না, তবে আমাদের ডাক্তার বিশির ঘটনার পর ওটা নিয়ে আমিও ভাবছি। মনে হলো তোমাকে বলি তাই। জনসন পকেট থেকে চেক বই বের করে একটা ব্যাংক চেকে সই করে দিলেন। ড্রাইভারকে ডেকে মালটা তক্ষুনি তুলে নিয়ে যেতে বলে নিজেই গাড়ি হাঁকিয়ে চলে গেলেন। তবে সাহেব চলে যাওয়ার আগেই চেকে টাকার অঙ্কটা পরমেশবাবু লিখিয়ে নিয়েছিলেন। অঙ্কটা ওরই আশাতীত। আয়নাটা লরি চেপে চলে গেল। পরমেশবাবু ভাবলেন, বুধনকে জিজ্ঞেস করলে হয় না সে ঠিক কি দেখেছিল আয়নায়। বুধন, হলধর, মতি এরা তো সব নিকট আত্মীয়। হলধর, মতি বা কি দেখেছিল আয়নায়? জিজ্ঞেস করেও আর জিজ্ঞেস করা হলো না। কদিন পরে ইংরেজি কাগজে একটা ছোট্ট খবর নজরে পড়ল ওর। ভিয়েতনাম যুদ্ধের সম্মানিত বীর জনসনকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি আপন রিভলভারের গুলিতে আত্মহত্যা করেছেন। ঘরে একটা বিশাল আয়নায় ভাঙা কাচের মাঝে তার মৃতদেহ পড়েছিল। আশেপাশের সবাই বলেছে কদিন থেকে রাতে ওর ঘরে মাঝে মধ্যে চিৎকার শোনা যেত। গতকাল গুলির শব্দ হওয়াতে পাড়া প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢোকে। সবার ধারণা ওর সাময়িক মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল। গোয়েন্দা লাগিয়েও কোনো রহস্য উদ্ঘাটন করতে পারা যায়নি। খবর পড়ে পরমেশবাবু চেয়ারে সোজা হয়ে বসেছিলেন। মতি ধরা পড়েছিল অনেক পরে। বাবরের মুহূর্তটা ও বিক্রি করতে পারেনি। ওর আত্মীয় হলধর ছুটিতে বাড়ি গিয়ে ওটার উদ্ধার করে আনে। পরমেশবাবু এখনো ভাবেন, তবে কি ডাক্তার বিশি তার চিকিৎসা বিভ্রাটে মৃত কোনো পেশেন্টকে সেদিন আয়নায় দেখতে পেরেছিলেন? সত্যি যে কি তা আর ওর জানা হয়নি, কারণ ডাকলেও ডাক্তার আর ওর বাড়িতে আসেন না আজকাল।